নমস্কার, নমস্কার, নমস্কার। স্টেট স্পিক থেকে আমি তুষার ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে। আমি আজকে আরেকটি ভিডিও আপলোড করেছিলাম সন্ধ্যাবেলায় এক্সিট পোল দিয়ে। সেটাতে বিপুল সাড়া আমি দেখতে পাচ্ছি। সবাই আমার এক্সিট পোলটাকে সমর্থন করছেন কি করছেন না সেটা পরের কথা, কিন্তু দেখছেন যে চ্যানেলটি, এর জন্য আমি কৃতজ্ঞতা জানাই। আর তখনই ওই ভিডিওটাতে আমি বলেছিলাম যে আমি একটা বেশি রাতে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের মনেও হয়তো অল্প বিস্তর দানা বাঁধতে শুরু করে দিয়েছে। তো বিষয়টা হচ্ছে যে ভোট তো আজকে শেষ হয়ে গেল। তো আজকে আমার বিষয়টা হলো আশা আকাঙ্ক্ষার মাঝখানে শঙ্কা বা আশঙ্কা। তো এইটা বিষয়টার মধ্যে যেটা প্রথমেই আসছে সেটা হচ্ছে যে ভোট পর্ব মিটে যাওয়ার পরে এখন আমাদের দুদিন, আজকে 1 তারিখ, 2-3, হ্যাঁ 2 দিন অপেক্ষা করার পরে 4 তারিখে আমাদের ফলাফলের জন্য ওই প্রস্তুত থাকতে হবে। ফলাফল দেখুন, এক্সিট পোল যা বলছে তাতে বিজেপি এবং বা এনডিএ সরকার, মানে মোদী সরকারই তৃতীয়বারের জন্য কেন্দ্রে সরকার গঠন করতে চলেছে। এ বিষয়ে কারোর মধ্যেই কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এবারের যে ভোট, সেই ভোটে আমি একটা ছোট্ট ক্যালকুলেশন দিই, যেটাতে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে 2024 সালে 1,00,000 কোটি টাকা, এই বিপুল পরিমাণ টাকাটা কিন্তু খরচ হয়েছে, খরচ হিসাবে ধরা হয়েছে এই ভোটের জন্য। 1,00,000 কোটি টাকা, 1,00,000 কোটি টাকা। এটাই 2019-এর ইয়েতে ছিল 50,000 কোটি টাকার মতো, 50,000 কোটি টাকার মতো ছিল, যেটা বেড়ে 1,00,000 কোটি টাকা হয়েছে। এবার 2014 সালের ভোটে এটা ছিল, বেশি ছিল না, এটা অনেক কম ছিল, 4,000 কোটি টাকার মতো ছিল, 3,817 কোটি টাকার মতো, এরকম একটা 870 কোটি টাকার মতো একটা হিসাব ছিল। দেখুন, এই যে টাকাটা খরচা হচ্ছে, 3,800 কোটি টাকাই বলুন, 50,000 কোটি টাকাই বলুন, আর 1,00,000 কোটি টাকাই বলুন, সেটা কিন্তু আপনি আমার পকেটের পয়সা। আপনি ট্যাক্সের টাকায় এই ভোট পর্বটা চলে। ভালো করে বুঝবেন আর ভাববেন বিষয়গুলি। আমাদের টাকা দিয়ে আমাদের ভোট দিতে হয়, আমাদের টাকায় ওরা ভোটটাকে লুট করে, রিগিং করে, যা খুশি তাই করে। আমাদেরই টাকায় ভোট হয়, আমাদের টাকাতেই আমাদেরকেই কিন্তু আবার সেই ভোটের পরে সমস্ত কিছু সহ্য করতে হয়। খুব ভালো করে ভাববেন বিষয়টা। আমি যেটা বলছি সেটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়, কোনো জায়গায় পাবেন না, কেউ তুলে ধরবে না, কেউ তুলে ধরবে না। দেখুন, 4 তারিখে ভোট গণনা। পশ্চিমবঙ্গে একটা ট্র্যাডিশন চলে আসে, ট্র্যাডিশন চলে আসছে এই বর্তমান শাসক দলের তরফ থেকে, যখন থেকে ওরা শাসক দল হয়েছে তখন থেকেই ভোট পরবর্তী একটা হিংসা, ভোট পরবর্তী হিংসা, প্রচুর লোক মারা যায় বিরোধী দলের। এবছর দেখুন, 2019 এবং 2021-এ অন্য কোনো রাজ্যে হয় না, শুধু পশ্চিমবঙ্গের কথা বলছি আমি। পশ্চিমবঙ্গে আমরা 2019 এবং 2021-এ দুটো ভোটেই আমরা দেখেছি ভোট পরবর্তী হিংসায় বিরোধীদের একেবারে শেষ করে দেওয়া। প্রচুর লোক মারা যান, প্রচুর লোক গৃহহীন হয়ে পড়েন, বিদেশ পরের রাজ্যে, আশেপাশে রাজ্যগুলিতে গিয়ে পালিয়ে থাকেন মাসের পর মাস। কোনো ভ্রুক্ষেপ নেই কোনো দলের। আমরা সাধারণ লোক, ভোটার, আমাদের অন্যায়টা কি? আচ্ছা, কেউ যদি বিজেপি করে, কেউ যদি টিএমসি করে, কেউ যদি কংগ্রেস করে, কেউ যদি সিপিএম করে, সেটা অন্যায়?
অন্য রাজ্যগুলিতে হয় না, আমাদের রাজ্যে হয় কেন? কেউ প্রশ্ন তোলে না, তার এগেনস্টে কোনো ব্যবস্থাও হয় না। যে এইটা হচ্ছে, অনেক কমিশন গঠন হয়, এই ইডি হয়, সিবিআই হয়, আসলে সাধারণ মানুষ কিন্তু যে তিমিরে সেই তিমিরেই থেকে যায়। কারো কোল খালি হচ্ছে, মা তার ছেলে হারাচ্ছে, স্ত্রী তার স্বামী হারাচ্ছে, ছেলে মেয়ে তার বাবাকে হারাচ্ছে, বোন তার দাদাকে হারাচ্ছে। এই তো চলছে পশ্চিমবাংলায়। কিন্তু 2021-এর ভোটে আমরা আরেকটা জিনিস দেখেছিলাম, ভোট পরবর্তী হিংসায় আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন, কিছু কিছু জায়গায় কিন্তু বদলা হয়েছিল, হিংসার বদলা, মানে প্রতিহিংসা। হিংসা করে গেলাম, প্রতিহিংসা বিরোধী দলরা করলো। এইবার কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটা আমি শঙ্কিত, কারণ এবছর সব সমীক্ষাতে দেখা যাচ্ছে যে পশ্চিমবাংলায় কিন্তু টিএমসির থেকে ভালো ফল করতে যাচ্ছে বিজেপি। এবং তারা যদি প্রকৃত অর্থেই ভালো ফলটা করে, সেক্ষেত্রে কিন্তু টিএমসি যদি ওই ভোট পরবর্তী হিংসায় সামিল হয়, এবার কিন্তু বিজেপি বা আদার যে দলগুলি থেকে যাচ্ছে তারা কিন্তু ছেড়ে কথা কইবে না, এটা আমার মনে হচ্ছে, আমার মনে হয়। সেই জন্যেই ভোট পরবর্তী হিংসায় কেউ লিপ্ত যাতে না হন, প্রশাসনকেও তার দায়িত্ব নেওয়া দরকার, ভেবে দেখা দরকার। তাছাড়া আরেকটা বিষয় আমি আলোকপাত করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এবারকার ভোটে এই যে প্রচার হয়েছে বিভিন্ন দল, কোনো দলকেই বাদ দেওয়া যাবে না, বিভিন্ন দল। এবং ইভেন আজকের ভোটেও আমরা দেখলাম সিপিএমের একজন প্রার্থী, সে টিএমসির এক কাউন্সিলরের গায়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে তাকে ঠেলে দিল, মারামারির মতো অবস্থা এই কলকাতাতে, দমদমে, বরানগর উপনির্বাচনে সিপিএমের প্রার্থী টিএমসি। এটা কেন? আইন নিজের হাতে কেন? আইনটা তার জন্য প্রশাসন আছে, পুলিশ আছে। হতেই পারে আমার সঙ্গে কারো মতের মিল নাই থাকতে পারে, কথা কাটাকাটিও হতে পারে, আমার প্রয়োজনীয় জায়গা আছে, সেখানে কমিশন আছে, ইলেকশন কমিশনের কাছে আবেদন জানানো উচিত। কিন্তু প্রার্থীর গায়ে হাত দিয়ে দিল, প্রার্থী কাউন্সিলরের, সেখানকার লোকাল কাউন্সিলর, পরবর্তীকালে যা শুনলাম উনি লোকাল কাউন্সিলর ছিলেন, তার গায়ে হাত দিয়ে দিলেন প্রার্থী তন্ময় ভট্টাচার্য। এটা তো ঠিক নয়। তো এইবার আমি যেটা বলতে যাচ্ছি সেটা আরও মারাত্মক একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এই যে ভোটটা হলো, প্রত্যেকটা রাজনৈতিক দল যে হারে বিদ্বেষ, বিভাজন, মেরুকরণ করেছে, এরও কিন্তু প্রভাব এই ভোট পরবর্তী সময়ে কিন্তু দেখা যাবে। এটা কিন্তু আরও ভয়ের কারণ হিন্দু এবং মুসলিমের মধ্যে একটা মেরুকরণ হয়েছে এই ভোটের পশ্চিমবাংলায় এটা হয়েছে। এবং অনেকাংশ ক্ষেত্রেই দেখা গেছে, বিজেপিকে আমি ততটা দেখিনি বলতে, কিন্তু টিএমসি কিন্তু কিছু কিছু জায়গায় বা অনেক জায়গাতেই তারা রেশিও নির্ধারণ করছে যে এখানে 24% সংখ্যালঘু ভোট আছে, এখানে 27%, এখানে 41%, আমাদের জয়ের সম্ভাবনা কতটা সেটা প্রকাশ করেছেন অনেক মিটিং মিছিলে। আপনারা ভিডিওগুলি খুলে দেখবেন, আমার কথা নয় এটা, আমি সেই কথাগুলি ভিডিওগুলি শুনেই আমার আজকে এই উপস্থাপনা যে এই ধরনের রাজনীতি করাটা ঠিক কি। কারণ আজকে যদি আমি বলি যে 27% সংখ্যালঘু সম্প্রদায় আছে, আমি টিএমসি করি, আমি 27% সংখ্যালঘু সম্প্রদায় আমার দলে আছে, এটা আমার বলাটা ভুল। কারণ এই এলাকাতে 27% সংখ্যালঘু সম্প্রদায় থাকলেও 27% সংখ্যালঘু সম্প্রদায় যে আমাকে ভোট দেবে, সে আমি টিএমসি হই, কংগ্রেস হই, বিজেপি হই, সিপিএম হই, এটা তো কথা নয়। তাহলে বিদ্বেষটা কেন? আমার কাছে এত ভোটার আছে, আমার এই পার্লামেন্টে, বালুরঘাট পার্লামেন্টে আমার এতগুলি ভোটার আছে, 7টা বিধানসভায় আমার 7 লক্ষ ভোটার আছে। আমি যখন ভোটের ফলাফল নিয়ে করছি, তখন আমি বলছি যে আমার তো 27% ভোট আছে মুসলিমদের, আমি তো এখানে এই মেরুকরণের দ্বারা এখানে জিতে যাব, এখানে আমি সন্ত্রাসটা এইভাবে করি, বিভাজনটা করি, বিদ্বেষটা করি। কেন এই বিভাজন বিদ্বেষটা কেন?
এর যে রিয়াকশানটা পড়ে সমাজের উপরে, আপনারা নেতা, আপনারা নেত্রী বলে তো চলে যান, কিন্তু তারপরে তো সমস্যাগুলি আমাদেরকে মেটাতে হয়। আমরা তো সাধারণ মানুষ, আমজনতা, পাবলিক, আমাদের কোথায় যাওয়ার রাস্তা? আপনারা যদি এইভাবে করতে থাকেন, এবং করেছেন প্রত্যেকটা দল। আজকে মোহাম্মদ সেলিম মুসলিম এরিয়ায় এসে ভোটে দাঁড়ালেন ওই একটাই কারণে, যে মুসলিম ভোটগুলি যেন তার বাক্সে যায়, তার ভোটের বাক্সটাতে যায়। সেরকমভাবেই টিএমসিরও আছে, বিজেপিরও আছে। আজকে অনেকের মুখেই বলতে শুনছি যে কেন বিজেপির কি একটাও মুসলিম ক্যান্ডিডেট ছিল না? পশ্চিমবাংলায় একটা সিটেও মুসলিমকে দাঁড় করাতে পারলো না। বাইরে থেকে এসএস আলুওয়ালিকে নিয়ে এসে আসানসোলে দাঁড় করিয়ে দিল। সে তো আমাদের এখানকার লোক না। জিতা হারা পরের কথা, কিন্তু তাকে দাঁড় করাতে পারলো না, একটাও পারলো না। ছিল এর আগের বারে জঙ্গিপুরে দাঁড়িয়ে শ্রীমতী মাহফুজা খাতুন বিজেপির হেরে গেছিলেন, প্রার্থী ছিলেন, ভালো ভোটকে পেয়েছিলেন। সেইবারের হাওয়া আর এবারের হাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। মুসলিমদের ভোট এমনি সংখ্যাটা কম। আমরা যদি শুরুর বিজেপিকে দেখি, যখন 2011-14 সালে যখন বিজেপি শুরুতে আসে, তখন আমরা দেখতাম যে শাহনওয়াজ খান, মুক্তার আব্বাস নাকবি, এদেরকে কিন্তু আমরা স্পোক্স পার্সন হিসেবে দেখতাম। এখন আমরা দেখতে পাই না। তো এটা শুনতে হচ্ছে যে বিজেপি তো মুসলিম তাস ওরাও খেলে, তারা তো কোনো প্রার্থী দিতে পারে না, বা ইচ্ছা করেই দেয় না। বিবেচনা করলে এটাও ঠিক কথাই, যে দেখছি তো তাই, যে সত্যি তো এটা তো হচ্ছে। যাই হোক, ভোটের খরচটাও আপনাদেরকে বললাম, যেটা আমাদের পকেট থেকে যায়। এবারে আনুমানিক 1 লক্ষ কোটি টাকা। 1 লক্ষ কোটি টাকা কিন্তু অনেক টাকা। তো যাই হোক, আমাদের ট্যাক্সের টাকা, আমাদের সাধারণ লোক, গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত যারা ট্যাক্স দেয়, এরাই তো বেশি ট্যাক্স দেয়। এই সরকারি কর্মচারী, এরাই তো বেশি ট্যাক্স দেয়। তো এদের টাকাতে কিন্তু ভোটটা হয়। আর ভোটটা হওয়ার পরে অত্যাচারটা এদেরকেই সহ্য করতে হয়। ভোট দিতে যাওয়ার আজকে দেখলাম আমি, সন্দেশখালিতে বলেন আর ডায়মন্ড হারবারে বলেন, প্রচুর ভোটার ভোট দিতে যায়নি ভয়ে। বলছে যে গেলেও বিপদ, ভোট দিতে গেলেও বিপদ, ভোট দিতে না গেলেও বিপদ। আমরা বাইরে চলে যাচ্ছি, বাইরে বলতে গ্রাম ছেড়েই চলে যাচ্ছে অন্য জায়গায়, যাতে এটা প্রমাণিত হয় যে ছিলামই না আমরা। ভাবুন তো একটু, এইভাবে সম্ভব? আমাদের কি কোনো কিছুই করার নেই? সাধারণ মানুষ আমরা, আমাদের তো কিছু করা উচিত, ভাবা উচিত অন্তত। তাই ভাবুন, ভাবতে শিখুন, ভাবতে কিন্তু আমাদের হবেই। আর আমি যে প্রসঙ্গগুলি তুলে দিই, নিশ্চয়ই সেই প্রসঙ্গগুলি আপনাদের ভাবার খোরাক হয়ে জন্মায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। যদি আমার চ্যানেলটি ভালো লাগে, অন্তত একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস, আর যদি ভালো না লাগে ডিসলাইকও করবেন। ডিসলাইক আমাকে অনুপ্রাণিত করবে ভালো জিনিস করার। সবাই সুস্থ থাকুন। নমস্কার।